স্বাগত নিউজ 24 দেশ সংবাদের সাথে আছি আমি আসান হাবিব। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিচিত মুখের সবাই বাদ, দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়দের স্থান হয়েছে কমিটিতে। আর এ নিয়ে মুখোমুখি রাজশাহী ও খুলনা নগর বিএনপির দুই পক্ষ। আহ্বায়ক কমিটির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে নেতারা। দলটির সিনিয়র নেতারা বলছেন, দল ও আন্দোলনের কথা চিন্তা করে কেন্দ্র এটি বিবেচনা করবে। শামসুজ্জামান শাহিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। দীর্ঘ সময় যারা বিএনপির নেতৃত্বে ছিলেন এমন পরিচিত মুখের সবাই বাদ। রাজপথের আন্দোলনের সামনের সারি নেতাদের ছাড়াই কমিটি নগর বিএনপির, আর এতেই দলটিতে ক্ষোভ প্রকাশ্য। দুই একজন বাদে যারা এই কমিটিতে আছে, দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রামে তারা কেউ সম্পৃক্ত ছিল না। যারা এসছেন তারা অবশ্যই 15-20 বছর যাবৎ কোনো আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে ছিলেন না। পার্টির হাইকমান্ড কাদের দ্বারা প্ররোচিত হয়ে ভুল ইনফরমেশনের ভিত্তিতে এই কাজ করেছেন, এটা আমরা এখনো নিশ্চিত না। রাজশাহী ও খুলনাকে বিএনপির ঘাঁটি বলা হলেও সরকার বিরোধী আন্দোলনে সুবিধা করতে পারেনি। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার হয়নি। এরপর এমন কমিটি দলটির সরকার বিরোধী আন্দোলনে ভাটা ফেলবে বলছেন নেতারা। এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করি। এই কমিটির পক্ষ থেকে কোনোভাবে আন্দোলন সংগ্রাম সম্ভব নয়। সে একজন অ্যাডভোকেট, ওটা সহায়তা পর্যন্ত সে করে না আমাদেরকে। তো সে কি করে এই আহ্বায়ক হয়ে এত বড় মহানগরকে নেতৃত্ব দিবে, এটা আমার মাথাতে ঢুকছে না। বিতর্কিত কমিটির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হবে। আমাদের লড়াই শুরু হয়ে গেছে। নতুন আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতারা। সিনিয়র নেতারা বলছেন, কারা নেতৃত্বে আসছে, দল ও গণতন্ত্রের স্বার্থে কেন্দ্র সেটি বিবেচনা করবে। আমার মনে হয় যে কেন্দ্র হয়তো পুনর্বিবেচনা করবে দেশের সাথে, দলের সাথে, গণতন্ত্রের সাথে। লোভ লালসা দিয়ে টোপ দিয়ে ভাগিয়ে না করতে পারে জেলা বিএনপিকে ভেঙে মহানগর জেলা বিএনপি দুইটি করা হলো। এটি অসঙ্গতিপূর্ণ এবং এটি বেমানান রাজনীতির সংস্কৃতি বিরোধী। শিগগিরই আহ্বায়ক কমিটি বাতিল না হলে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন নগর কমিটির নেতারা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের নামে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বগুড়ার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল আলম বাদী হয়ে রাজশাহীতে মামলা করেন। বিভাগীয় সাইবার আদালতের বিচারক জিয়াউর রহমান মামলাটি আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এছাড়া মামলায় উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ডাক্তার মুরাদ হাসান ও উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালের কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মামলাটি করেছেন সাইফুল আলম। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে তার বিরুদ্ধে মামলা হয়েছে। কক্সবাজারের টেকনাফে 3 ছেলে মেয়েকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন পিতা আনোয়ার হোসেন। প্রাথমিকভাবে এমন ধারণা করছে পুলিশ। বিষক্রিয়ায় বাবা ও বড় মেয়ে সুমাইয়া আক্তার রাফি ঘরে মারা যায়। অপর মেয়ে মাহিমা তানিয়া ও জাবেদ ইকবাল নামে 2 শিশু কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ ভোররাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ও 9 নং ওয়ার্ডের জালিয়াপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে স্ত্রী রেহেনা আক্তারের সাথে স্বামী আনারুলের কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবারও দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। পরে বিকেলে স্ত্রী এক সন্তান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে আনোয়ার বাড়ি ফিরে দেখেন 3 সন্তান ঘুমাচ্ছে, তবে স্ত্রী বাড়ি ফেরেনি। তখন আনোয়ার হোসেন তার 3 শিশু ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে জোরপূর্বক বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। টেকনাফ থানার পরিদর্শক আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটিয়েছে আনোয়ার। ওই ঘর থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহে 5ম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত
20 জন আহত হয়েছে। পুলিশ জানায় আগামী 5 জানুয়ারি ইউপি নির্বাচনে শ্রীফলতলা গ্রামে সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। সকালে সাইদুলের সমর্থক জমির লস্করকে চায়ের দোকান থেকে মারধর করে রেজাউলের সমর্থক আজিজ উদ্দিন। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে 20 জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার ও অলিতে গলিতে সড়ক বাতি নষ্ট হয়ে যাওয়ায় রাত হলেই অন্ধকারে ডুবে যায় বিভিন্ন এলাকা। ফলে ঘটছে সড়ক দুর্ঘটনা, বেড়েছে ছিনতাই। আখতারুজ্জামান ফ্লাইওভার, বহদ্দারহাট ফ্লাইওভারের উপরে নিচেও অনেকগুলো সড়কবাতি নষ্ট। নগর পরিকল্পনাবিদরা বলছেন নজরদারি ও উদ্যোগের অভাব, আর সিটি মেয়র বলছে 1 মাসের মধ্যে সমাধান করবে। আহাদুল ইসলামের ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। বন্দরনগরীর রাত বাড়তে থাকলে সড়কের গাড়িগুলো বাড়ি ফিরতে থাকে আর কমতে থাকে আলো। কারণ বেশ কিছু সড়কে অকেজো সড়কবাতি, অন্ধকারে ভীতিকর অবস্থা নগরবাসীর। কেউ আসতেছে না, দেখতেছে না, আমরা খুবই কষ্টে আছি। ওই যে বাইরে একটা লাইট দিয়ে কোনো রকম চলে যায়। অন্ধকার জায়গার মধ্যে বিভিন্ন ছেলেরা আছে, মানে যেগুলো মহিলারা চলাফেরা করে, ওদের জন্য অনেক ধরনের প্রবলেম হয়। অন্ধকারের সুযোগ নিয়ে ছিনতাই করে হাওয়া হয়ে যায় অপরাধীরা। নগরীতে এমন ঘটনা অনেক। এবার দেখা যাক ফ্লাইওভারের চিত্র। আখতারুজ্জামান ফ্লাইওভারেও অনেকগুলো লাইট নষ্ট। বহদ্দারহাট ফ্লাইওভারের ঠিক নিচের অংশে দেখা যাচ্ছে রয়েছে আলোক স্বল্পতা। একই অবস্থা ফ্লাইওভারের উপরেও, এখানে সড়ক বাতিগুলো নষ্ট, যার ফলে অন্ধকারের মধ্যে ঘটছে দুর্ঘটনা, ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনাও। চিন্তা করে পোলাপান আছে, এরা অনেক চাপ টেটে দেয়। ওভারব্রিজ দিয়ে যায়, চিন্তা হয়, মানুষকে আঘাত করে টাকা পয়সা নিয়ে যায়, এগুলো বন্ধ করা দরকার। চুরি ডাকাতি বা ছিনতাইকারী এগুলো বন্ধ হবে। মানে এমনি রাস্তাঘাটে আলো হলে সবার জন্য ভালো। নগর পরিকল্পনাবিদরা বলছেন তদারকিতে ঘাটতি আছে, অভাব আছে সুশাসনেরও। আর মেয়র বলছেন 1 মাসের মধ্যেই আলোকিত করবেন শহর। টোটাল বিষয়টাকে যদি সুশাসন নিশ্চিত করা, যাকে বলি আমরা, যে ধরনের পিলফারেজ ছেদ করা, মানে দূর করা, অ্যাট দ্য সেম টাইম দায়িত্ব অবহেলা যদি লক্ষিত হয় তার বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া। যে লাইটগুলো নষ্ট হয়ে গিয়েছিল এবং নতুন কিছু আমরা সেখানে সৌন্দর্য বর্ধনের জন্য লাইট লাগানো হচ্ছে। নতুন বাতি লাগালেও আবারও যেন চুরি না হয় বা দীর্ঘদিন নষ্ট হয়ে না থাকে, তার জন্য কাউন্সিলরদের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সজাগ থাকারও অনুরোধ জানিয়েছেন মেয়র। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর অংশের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না করায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। চলাচলের অনুপযোগী এই সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এতে চরম দুর্ভোগে স্থানীয়রা। এমন প্রেক্ষাপটে এ সড়ক 4 লেন করার দাবি তাদের। খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা লালমাই লক্ষ্মীপুর বেগমগঞ্জ সড়কের কুমিল্লা থেকে লালমাই অংশ 4 লেন করা হয়েছে। লালমাই থেকে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী পর্যন্ত এই সড়কের সংযোগ রয়েছে। প্রায় 152 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি তুলনামূলক সরু, অথচ এই সড়কে প্রতিদিন 5000 যানবাহন চলাচল করে। আবার সংস্কারের অভাবে বেহাল দশা এই সড়কের। এ অবস্থায় প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। শুধু তাই নয়, যানজটের কারণে চাঁদপুর থেকে কুমিল্লা যেতে সময়ও বেশি লাগছে। এমন প্রেক্ষাপটে এই সড়ক 4 লেন করার দাবি চালকদের। খুবই চিকন, কিন্তু গাড়ির যাতায়াত অনেক বেশি, এতে দুর্ঘটনা অনেক বেশি। চাঁদপুর থেকে কুমিল্লা যাইতে আমাদের যে জায়গা লাগবে 1 ঘন্টা, এই জায়গা লাগে 3 ঘন্টা। রোডটা যদি 4 লাইন হয়ে যায়, আমাদের গাড়ি ঘোড়া চালাইতে সবচেয়ে সৌন্দর্য হবে। যে কোনো সড়ক 4 লেন করতে হলে প্রশস্ত 90 ফিট প্রয়োজন হয়। এই সড়কের জন্য ন্যূনতম অধিগ্রহণ আছে 120 ফুট, সর্বোচ্চ 160 ফিটও রয়েছে। এমন সুযোগকে কাজে লাগিয়ে যেন দ্রুত সড়কটি 4 লেন করা হয়, এমনটাই দাবি জানালো নিরাপদ সড়ক চাই সংগঠনের এই নেতা। 2 পাশে রাস্তা বর্ধিত হলে এবং যদি 4 লেন করা হয়, তা আমরা মনে করি যে এই রুটে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। সড়ক ও জনপথ বিভাগ বলছে এই সড়কটি 4 লেনে উন্নীতকরণের জন্য দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। একটা প্রস্তাব প্রেরণ করব যাতে সড়কটি খুব সহজে এবং দ্রুততার সাথে
ফিজিবিলিটি স্টাডি করে 4 লেনের সড়কে উন্নীত করা যায়। প্রশাসনের হিসেবে চাঁদপুরে গেল 2 মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 8 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুড়িগ্রামে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে সামাজিক দূরত্ব মেনে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের সন্ন্যাসী ও কালোয়ার চরে 2000 হতদরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতের শুরুতে কম্বল পেয়ে খুশি হতদরিদ্ররা। হুমায়ুন কবির সূর্যর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 16টি নদ নদী বেষ্টিত কুড়িগ্রামের খেটে খাওয়া নিরন্ন মানুষ প্রতি বছর শীতের সাথে লড়াই করে। এবছর শীতের শুরুতেই বসুন্ধরা গ্রুপ থেকে কম্বল পেয়ে ভীষণ খুশি তারা। বিশেষ করে প্রতিবন্ধী দিনমজুর ও শ্রমজীবীরা হাতে কম্বল পেয়ে তাদের আনন্দময় অনুভূতি প্রকাশ করছিল। বসুন্ধরা গ্রুপ প্রতি বছর হতদরিদ্রদের পাশে দাঁড়াবে, এটাই প্রত্যাশা তাদের। ঠান্ডাও নামছে, এই সময় বসুন্ধরা গ্রুপ থেকে আমরা কম্বল পেলাম, আমার খুব শান্তি হল। শীত নামছে, কম্বলটা পাইলেও খুব ভালো হয়। মানুষ কম্বলটা আচ্ছা, বসুন্ধরা গ্রুপের কাছে এটা পাইলাম, আমরা খুব সন্তুষ্ট। এখন এর মধ্যে যদি বসুন্ধরা গ্রুপ যদি আরও এখানে আমাদের সহযোগিতা করে, আমরা আরও সুখে থাকতে পারবো। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সহায়তায় কালের কণ্ঠ শুভ সংঘ থেকে রংপুর বিভাগে 14,000 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে 2000 শীতার্ত পরিবারেও বিতরণ করা হয়েছে কম্বল। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের সহায়তায় আমরা কালের কণ্ঠ শুভ সংঘ থেকে রংপুর বিভাগের 14,000 পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করছি এবং কুড়িগ্রামে আজকে থেকে শুরু করে 2000 মানুষকে আমরা এই সহায়তা বিতরণ করব। পর্যায়ক্রমে আমরা দেশের অন্যান্য জেলাগুলোতে এবং বিভাগগুলোতে এই কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখব। বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ শুভ সংঘ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রতি বছরই। তার ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলায় এবারও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আর শুভ সংঘ সবসময় ভালো কাজ করে, এই ভালো কাজটিও তারা করবে এই আশাবাদ ব্যক্ত করছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরাম এর আহ্বায়ক হুমায়ুন কবির সূর্য, কালের কণ্ঠ কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল খালেক ফারুক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। স্বাগত আরও একবার দেশ সংবাদে। বাংলাদেশের সংবিধান, আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করছে র্যাব, বলেছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ মামুন। আরও বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কোনো কাজ করলে জুডিশিয়াল সিস্টেমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তা তদন্ত করে থাকেন। থানার পুলিশও এটা তদন্ত করে থাকে। এছাড়া এখানে স্বাধীন মিডিয়া ও সুশীল সমাজ রয়েছে, কাজেই এখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই। দুপুরে বরগুনার পাথরঘাটায় উপকূলীয় জীবন ও জীবিকার নিরাপত্তা বিধান বিষয়ক এক মত বিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমরা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন ও বিধি অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আমরা যখন কোনো কাজ করি, আমাদের যে কার্যক্রম এটা কিন্তু দেখা যায় যে একটা জুডিশিয়াল সিস্টেম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে থাকে। আমাদের স্বাধীন মিডিয়া আছে, সুশীল সমাজ আছে, সব দিক থেকে এটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয় যাচাই বাছাই করা হয়। এখানে এই আমাদের মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগই নেই। রাজশাহীতে শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা এজাহার পরিবর্তনের মামলায় পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় রোববার সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসাম্মদ ইসমত আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায়, পুঠিয়া থানার ওসির দায়িত্বে থাকাকালে শাকিল নুরুল ইসলাম হত্যা মামলার এজাহার বদলেছিলেন। নিহতের মেয়ের অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর 468 জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ঐকান্তিক ইচ্ছা ও পৃষ্ঠপোষকতায় এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী নৌবাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত। নৌবাহিনীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চ মনোবল ও সাহস নিয়ে নবীন নাবিকদের একযোগে দেশের জন্য কাজ করার আহ্বানও জানান তিনি। পরে তিনি কৃতি নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী আয়েশা আক্তারকে হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম মৃধাকে 1 লাখ টাকা জরিমানা সহ মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বেলা 12:30টার দিকে আসামি সাইদুলের উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। এই রায়ে খুশি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসামি সাইদুল তার স্ত্রীর কাছে 3 লাখ টাকা দাবি করে। দাবিকৃত যৌতুক না দেওয়ায় বিভিন্ন সময় স্ত্রী আয়েশা আক্তারকে নির্যাতন করে সে। 2016 সালের 3 অক্টোবর আসামি তার নিজ বাড়িতে স্ত্রীকে ডাবের পানি খাওয়ায়। পরে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় মৃতের বাবা ফজলু কাজী বাদী হয়ে আয়েশার স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ 5 জনকে আসামি করে 5 অক্টোবর আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেন আদালত। নানা সমস্যায় জর্জরিত পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যার এই হাসপাতালে কাগজে কলমে চিকিৎসক 39 জন থাকলেও কর্মরত আছেন মাত্র 13 জন। এছাড়া দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে এক্স-রে ও ইসিজি মেশিন, নেই কোনো ল্যাব ও টেকনিশিয়ানও। এ অবস্থায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার লাখো মানুষ। শিকদার জুবাইর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার 4 লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল হচ্ছে 50 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ চিকিৎসক, নার্স সংকট সহ নানা সমস্যার কারণে চরম দুর্ভোগের শিকার সাধারণ রোগীরা। তাদের অভিযোগ, এখানকার এক্স-রে ও ইসিজি মেশিন অকেজো হয়ে পড়ে আছে, নেই কোনো ল্যাব ও টেকনিশিয়ান। এছাড়া চিকিৎসক সংকটের কারণেও যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন না তারা। এ অবস্থায় বাধ্য হয়ে ব্যক্তি মালিকানাধীন ক্লিনিকে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। এতে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। নার্সাই দেখাশোনা করে, মানে আমরা ওষুধ বড়ি কোনো হাসপাতাল দিতে পাইনি, নিজেরা বাইরে দেখি না লাগে। আর সিট সংখ্যা কম, নার্সেরা যে নার্স আছে ওতে চলে না, আরও নার্স দরকার আছে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকট থাকার পরেও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তাদের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। জনবলের ঘাটতি থাকা সত্ত্বেও আমাদের সমস্ত কাজগুলো আমরা সুন্দরভাবে সম্পন্ন করতেছি। আশা করি আমাদের জনবলের কোঠা যদি পূরণ হয়ে যায় তাহলে আমরা এই সার্ভিসটা আরও সুন্দরভাবে আরও দিতে পারবো। 31 শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2005 সালে 50 শয্যায় উন্নীত করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদের সময় হলো আরেকটি বিরতি নেবার, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বগুড়ায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে র্যালি বের করা হয়। যশোর শহরের গরিব শাহ মাজারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক। এর আগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর মুরালে এসে শেষ হয়। পরে কালেক্টরেট সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ঝিনাইদহ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ পর্যায়ে কৃষি সংবাদ। পার্বত্য জেলা বান্দরবানে কাজু বাদাম ও কফি চাষ প্রসারের লক্ষ্যে মাঠে নেমেছে কৃষি বিভাগ। এরই মধ্যে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের খায়ামং পাড়ায় 274 হেক্টর পাহাড়ি জমিতে কাজু বাদাম ও 27 হেক্টর জমিতে কফি চাষ করছেন জুম চাষিরা।
এরই মধ্যে জুম চাষিদের বিনামূল্যে একর প্রতি 160টি করে কাজু বাদাম ও 135টি করে কফির চারা দেওয়া হয়েছে। আর বাণিজ্যিকভাবে যারা চাষ করবে তাদেরকেও বিনামূল্যে চারা বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এখানকার মাটি ও আবহাওয়া কাজু বাদাম ও কফি চাষের উপযোগী। এ কারণে এ দুটি ফসল আবাদে চাষিদের আগ্রহী করে তুলতে প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হচ্ছে। গারোদের জন্য ওয়ানগালা প্রধান উৎসব। প্রতি বছর ধান ঘরে তোলার পর সূর্য দেবতাকে খুশি করতেই এ উৎসবের আয়োজন করে তারা। এবছরও তার ব্যতিক্রম নয়। নেত্রকোনা দুর্গাপুরের বিরিশিরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শনিবার থেকে শুরু হয়েছে 2 দিন ব্যাপী এ উৎসব। সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কমলাকান্দা পাহাড়ি এই অঞ্চলগুলোতে গারোদের বসবাস অনেক আগে থেকেই। আর এই সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ওয়ানগালা। প্রতি বছরের মতো এবারও 2 দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমিতে এই ওয়ানগালা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এটি তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমাদের এই যে বিরিশিরি একাডেমি। শুধু বিরিশিরি একাডেমি না, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আরও 7টি একাডেমি আছে। তাদের ঐতিহ্যকে ধরে রাখা এবং তাদের নিজস্ব কৃষ্টি যেটা সেটা ধরে রাখার জন্য গভর্নমেন্টের এই প্রয়াস। নিজস্ব সংস্কৃতির নাচ গান পরিবেশন করে বিভিন্ন অঞ্চল থেকে আসা গারো আদিবাসী শিল্পীরা। মূলত গারো দেবতাকে খুশি করতেই এই উৎসব পালন করেন বলে জানান সংশ্লিষ্টরা। নতুন ধান, এই যে শাক সবজি, এই যে ফলমূল সবকিছু যখন উঠায়, ধান যখন উঠায়, তখন আমরা উনারা ওই দেবতাকে তারা দান করে। প্রতি বছরই আমাদের এই কালচার একাডেমিতে হয়, আমরা অনেক উপভোগ করি। সাংস্কৃতিক চেতনা বিকাশে ওয়ানগালার মতো অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা আয়োজকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।